জয়দীপের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি কল্পবিজ্ঞানের গল্প, পাগলা গণেশ। মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকেই পৃথিবীতে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারের খুব একটা হিড়িক পড়ে গেছে। কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, কেউ নারদের ঢেকির মতো, কেউ কার্পেটের মতো, কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ানযন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে। আকাশে তাই সবসময় নানা রকম জিনিস উড়তে দেখা যায়, এমনকি কৃত্রিম পাখাওয়ালা মানুষকেও। সালটা ৩৫৯৯। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়েছে ১-১৫০ বছর আগে এবং এখনও যাচ্ছে। কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো। তবে সেটা ১ মিনিট পর না ১০০ বছর পর তা জানবার উপায় নেই। তা বলে পৃথিবীতে মানুষরা হাল ছাড়েনি। সেই ১-১৫০ বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান। আজকাল পৃথিবীতে মানুষ মরে না। যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে। তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও হচ্ছে না আর। গত ১৫০ বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি। এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরেই প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না, খামোখা সময় নষ্ট। খেলাধুলার পাটও চুকে গেছে, অলিম্পিক উঠে গেছে, বিশ্বকাপ বিলুপ্ত, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। পূর্ণিমার চাঁদ দেখলে, কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আহা উহু করে না। বর্ষাকালের বৃষ্টি দেখলে কারো মন মেদুর হয় না, ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই দেখা হয়। গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি। দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদির প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে ওসবের আর উদ্রেক হয় না। ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, যেমন পাগলা গণেশ। পাগলা গণেশের বয়স ২০০ বছর। তার ৫০ বছর বয়সে, অর্থাৎ আজ থেকে ১৫০ বছর আগে, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। ১৫০ বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন গণেশের ব্যাপারটা একেবারেই পছন্দ হয়নি। তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো। গণেশ অনেক চেষ্টা করেও যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিল। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। এভারেস্টের চূড়া ছেঁচে অবজারভেটরি তৈরি হয়েছে, রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, K2, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর সর্বত্রই নানা ধরনের গবেষণাগার। সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা। অর্থাৎ ভূগর্ভে, ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও নিপাট নির্জনতা নেই। পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয়, কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ। এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে। একটু আগে একটা ঢেকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল, এই যে গণেশবাবু, কি করছেন? কবিতা লিখছি। কবিতা? হো হো হো! তা আপনার কবিতা শুনছেই বা কে, আর পড়ছেই বা কে? আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। কবিতার পাতা ভাসিয়ে দিচ্ছি বাতাসে। যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো সে পড়বে। হো 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 হো! কদিন আগে সন্ধেবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল। তার গানের গলা বেশ ভালোই।
হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল, ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন? শব্দ কি? এ যে গান। গান? ওকেই কি গান বলে নাকি? ধুর মশাই, এ যে বিটকেল শব্দ। একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ। হঠাৎ একটা ধামা নেমে এলো। এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বললেন, এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো? বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ডিজাইন নয়, ছবি, খেয়াল খুশির ছবি। ভদ্রমহিলা চোখের ফলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খেয়ে দেয়ে কাজ নেই আর, ছবি হচ্ছে। হুম। গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টোতে পারবে না, কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই। এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? সুইসাইড করেও কোনো লাভ নেই। আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ নয়, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। গণেশের ৩ ছেলে ১ মেয়ে। বড় ছেলের বয়স ১৭৪ বছর, মেজ ছেলের ১৭১ এবং ছোট ছেলের ১৬৮ বছর এবং মেয়ের বছর ১৬১। প্রত্যেকেই কৃতি বিজ্ঞানী। তারা অবশ্য বাপের কাছে আসে না, অন্তত গত ১০০ বছরের মধ্যে নয়। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। ১৫০ বছর আগে তিনি অ্যান্ডিমা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান, এখনও ফেরেননি। আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে। কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে। কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে, ঘুরছে ফিরছে, ভাসছে, পাক খাচ্ছে, তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর। প্রতিদিন যত কবিতা লিখছে গণেশ, সবই এইভাবে ভাসিয়ে দিয়েছে। যদি কারো কাছে পৌঁছয়, কেউ পড়ে। আকাশে আসা পিপে ভাসছিল, গণেশ লক্ষ্য করেনি। পিপেটা ধীরে ধীরে নেমে এলো। নামলো একজন পুলিশম্যান। গণেশকে সসম্ভনে অভিবাদন করে বলল, স্যার, এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন আমি আপনার ছাত্র ছিলাম। কিন্তু এসব আপনি কি করছেন? পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন? এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? গণেশ মাথা নাড়ল। না হে না, ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি। আমি পৃথিবী থেকে বাঁচানোর চেষ্টা করছি। তার মানে? পৃথিবী তো দিব্যি বেঁচে আছে, মরার কোনো লক্ষণই নেই। মরছে, পৃথিবী মরছে, পরে টের পাবে। এ কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন, পৃথিবী বাঁচাবার ওষুধ? ঠিক তাই, ওগুলো কবিতা, তুমি পড়ে দেখতে পারো। লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল, কবিতা? হ্যাঁ, কবিতা, পড়ো। লোকটার পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। কিছু বুঝলে? লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, কিছুই বুঝতে পারছি না স্যার, কোনো দিন এই জিনিস পড়িনি। তোমার বয়স কত? ১৫১ বছর। বাচ্চা ছেলে। আগে হ্যাঁ স্যার, আমাদের আমলে শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না। শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল। লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল, মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো। লোকটি কাগজের দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগলো। গ্রহটি সবুজ ছিল, গাঢ় নীল জল, ফিরোজা আকাশ, কোকিলের ডাক ছিল, প্রজাপতি, ফুলের সুবাস, আধো আধো বলছিল, টলটলে হাঁটা ছিল, শিশু ভোলানাথ, শৈশব ভাষায় জলে, কবি যে বৃহৎ হলে নামিল আঘাত। থামো, বুঝলে কিছু? লোকটি মাথা নেড়ে বলল, কিছুই বুঝিনি স্যার। একটুও না? লোকটা মাথা নেড়ে বলল, শুধু মনে পড়ছে একসময় আমিও টোলে টোলে হাঁটতে শিখেছিলুম। গণেশ হতাশ হলো। কবিতা তার ভালো হয়নি ঠিকই, কিন্তু না বুঝবার মতো নয়। লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল, যেন একটু ভয়ে ভয়েই।
পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ। এমন সময় একটা বড়সড় পিঁপড়ে এসে সামনে দাঁড়ালো। স্যার! গণেশ তাকিয়ে দেখল সেই লোকটি, সঙ্গে দুই মহিলা। আমার স্ত্রী আর মাকে সঙ্গে করে নিয়ে এলাম। আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে। এরা দুজনেই কবিতা শুনতে চায়। গণেশ অবাক এবং খুশি দুই হলো। তবে কবিতা শুনিয়েই ছাড়ল না, গান শোনালো, ছবি দেখালো। তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। কিছু বুঝতে পারছো তোমরা? তিনজনেই মাথা নেড়ে জানালো না। লোকটা বিনীতভাবেই বলল, না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে। কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না। পরদিন লোকটা ফের এলো, সঙ্গে আরও চারজন পুলিশম্যান। এরা স্যার আমার সহকর্মী, কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায়। গণেশ খুব খুশি। বসো বসো। পাঁচজন শ্রোতা ও দর্শক ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনল, গান শুনল, ছবিও দেখল। কেউ ঠাট্টা বিদ্রূপ করল না, গম্ভীর হয়ে রইল। পরদিন লোকটা এলো না, কিন্তু জনা দশেক লোক এলো। পুলিশ আছে, বৈজ্ঞানিক আছে, টেকনিশিয়ান আছে। পরদিন আরও কিছু লোক বাড়ল। পরদিন আরও, আরও। এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। এ আপনি কি কাণ্ড করেছেন? পৃথিবী যে উচ্ছন্নে গেল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্ষ করছে, হিজিবিজি ছবি আঁকছে। গণেশ হো হো করে হেসে উঠে বলল, যাহ, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের কাহিনী পাগলা গণেশ।